গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের ফুড এসআইয়ের এক্সামের জন্য যে জিকেজিএস এর সেশনটা শুরু করা হয়েছে তার আজকে সেকেন্ড ক্লাস। আশা করি প্রত্যেকে এর আগের ক্লাসটা দেখেছো, এবং তার আগে কিন্তু 2019 সালের যে জিকেজিএস এর ওপর থেকে কোশ্চেনগুলো দিয়েছিল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেই কোশ্চেনের সেটগুলো কিন্তু তোমাদের দুটো ক্লাসে করানো হয়েছে, অর্থাৎ অলরেডি 3টে ক্লাস হয়ে গেছে। না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, আইএমডি এর রিপোর্ট অনুযায়ী 2022-এ ভারতের কততম উষ্ণতম বছর ছিল? তো আইএমডি এর ফুল ফর্ম কি? আইএমডি এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। কি বললাম? ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এদের কাজ কি? এদের কাজ হলো ভারতের আবহাওয়া গণনা করা, অর্থাৎ কবে ঝড় আসছে এইগুলো যে আমরা জানতে পারি, সাইক্লোন আসছে, কোথায় কোন ঝড় আসছে, বা কখন ঠান্ডা আসবে, তারপরে দক্ষিণ পশ্চিম মৌসুমে কখন প্রবেশ করবে, এই সমস্ত কিছু রিপোর্ট জারি করে কে? আইএমডি, অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। তো এই আইএমডি এর রিপোর্ট অনুযায়ী 2022 সাল ভারতের কততম উষ্ণতম বছর ছিল? ছিল এটা পঞ্চমতম উষ্ণ বছর। তো অপশান ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। তো এর আগে 1901 সালে ছিল চতুর্থতম উষ্ণতম বছর। এর পর দীর্ঘ প্রায় 120 বছর পর 2022 সাল হলো পঞ্চমতম উষ্ণতম বছর। তো এর কারণ কি? এর কারণ হলো জলবায়ুর পরিবর্তন। প্রত্যেকে জানো গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, পৃথিবী ধীরে ধীরে উষ্ণ হচ্ছে। তো এর ফলে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বন্যা, খরা ইত্যাদির সমস্যা কিন্তু ক্রমেই মারাত্মক হয়ে উঠছে। এইটা ধারণা করেছে আইএমডি, এবং সেই অনুযায়ী 2022 পঞ্চমতম উষ্ণতম বছর ছিল। তো আইএমডি এর প্রসঙ্গ যেহেতু আসলো, আইএমডি এর ইস্টাবলিশ কবে হয় এক্সামে কিন্তু দিয়েছে। মাথায় রাখবে, এটার ইস্টাবলিশ হয় 1875 সালে, অনেক দিন আগেই কিন্তু এর ইস্টাবলিশ হয়। এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বর্তমান এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। আর আইএমডি এর বর্তমান যিনি ডিজে আছেন, অর্থাৎ ডিরেক্টর জেনারেল, তার নামটাও কিন্তু তোমাদের জানতে হবে, কারণ এক্সামে কিন্তু এদের নাম কিন্তু তোমাদের দেয়। যেমন সিআরপিএফ এর নতুন ডিজি কে নিযুক্ত হলো, বিএসএফ এর নতুন ডিজি কে নিযুক্ত হলো। এই সমস্ত ডিজি বা আইএমডি, এই সমস্ত বড় বড় সংস্থা আছে, ইসরো, ডিআরডিও, এই সমস্ত সংস্থায় চেয়ারম্যান বা ডিজি পদে যারা নিযুক্ত হয় তাদের নাম কিন্তু এক্সামে জানতে চাই, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো এনার নাম হলো মৃত্যুঞ্জয় মহাপাত্র। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো তোমাদের লেখানো হচ্ছে, অর্থাৎ বোর্ডে যে ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এগুলো পিডিএফ আকারে পাবে না, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার এইটুকুই পার্ট কিন্তু তোমরা পিডিএফ আকারে পাবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে দেখো একটা টেলিগ্রাম লিঙ্ক তোমাদের সামনে শো হচ্ছে, @the_learning_expert_sd, অথবা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু লিঙ্ক প্রোভাইড করা আছে। সেই লিঙ্কের উপরে ক্লিক করলে তোমরা সরাসরি টেলিগ্রামে জয়েন হতে পারবে, এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। তবে তার আগে টেলিগ্রাম অ্যাপসটা কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে। পরের কোশ্চেন দেখো, বৃষ্টি বিন্দু গোলাকার এর কারণ কি? কেন বৃষ্টি বিন্দু গোলাকার হয়? তো বৃষ্টি বিন্দু গোলাকার হয় জলের পৃষ্ঠটানের জন্য। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দিল্লির লাল কেল্লা কার আমলে নির্মিত হয়েছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। লাল কেল্লা, মতি মসজিদ, আগ্রা ফোর্ট, তাজমহল, এই সমস্ত কে কে নির্মাণ করেছিল, অর্থাৎ কোন মুঘল সম্রাট নির্মাণ করেছিল? এগুলো কিন্তু বহুবার এক্সামে আসে, আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু গুলিয়ে ফেলে। তো যাই হোক, শুরু হচ্ছে এখন তোমাদের ক্লাস। এখনও তোমাদের যে ডেটটা ঘোষণা করেছে, টেন্টেটিভ ডেট ফুড এসআইয়ের, সেটা মার্চের 16-17 তারিখ সম্ভবত হবে এক্সাম। তো 16-17 তারিখ এটা ধরে তোমাদের হাতে সাপোজ ধরো 2 মাস টাইম আছে। তো এই 2 মাসের মধ্যে তোমাদের অন্তত কমপক্ষে প্রায়
ধরতে পারো 50টা মতো জিকে জিএস এর ক্লাস কিন্তু কভার করানো হয়ে যাবে, এবং তার মধ্যেই তোমরা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন বলতে পারো 70 থেকে 80% কোশ্চেন কিন্তু জিকে জিএস এর মধ্যে থেকে কমন পাবে। এবং তোমরা প্রত্যেকেই জানো যে ফুড এসের সিলেবাসে 50টা আছে জিকে জিএস এর পার্ট থেকে, আর 50টা আসে ম্যাথের পার্ট থেকে। তো ম্যাথের পার্টগুলো পরে বলে দিচ্ছি যে কিভাবে তোমরা কভার করবে বা কোন চ্যানেলে তোমাদের কিভাবে ক্লাস জয়েন করতে হবে, একটু পরেই বলে দিচ্ছি। তার আগে কোশ্চেনটা দেখো, দিল্লির লাল কেল্লা কার আমলে নির্মিত হয়েছিল? তো দিল্লির লাল কেল্লা এটা নির্মিত করেছিলেন শাহজাহান। শাহজাহানের আমলেই কিন্তু নির্মিত হয়েছিল। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। এখান থেকে কোশ্চেন দেবে যে দিল্লির লাল কেল্লা কোথায় অবস্থিত? তো দিল্লির লাল কেল্লা দিল্লিতে তো অবশ্যই অবস্থিত। তো দিল্লির এক্সাক্ট কোথায়? দিল্লির মিনা বাজারে অবস্থিত। মাথায় রাখবে, কোশ্চেনটা কিন্তু এক্সামে দিয়েছিল। দিল্লির মিনা বাজারে দিল্লির যে লাল কেল্লা রেড ফোর্ট এটা কিন্তু অবস্থিত। এবং এই রেড ফোর্ট এর ইস্টাবলিশ কবে হয়? ইস্টাবলিশ হয় 1639 সালে। শাহজাহান এর ইস্টাবলিশ করেছিল। এবং এই দিল্লির লাল কেল্লাটা 2007 সালে এসে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের হিসাবে কিন্তু ঘোষণা হয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কিন্তু ঘোষণা হয়েছে। কত সালে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা হয়েছে? এটা ঘোষণা হয়েছে 2007 সালে এসে। শাহজাহান দিল্লির লালকেল্লা ছাড়া আর একটা জিনিস তিনি নির্মাণ করেছিলেন, সেটা কি? সেটা হলো তাজমহল। এবং তাজমহল তার স্ত্রী উদ্দেশ্যেই কিন্তু তিনি তাজমহলের নির্মাণ করেছিলেন। তাহলে তাজমহলের নির্মাণ কে করেছিলেন? শাহজাহান তাজমহলের নির্মাণ করেছিলেন। এক্ষুনি বললাম আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট কে নির্মাণ করেছিলেন? আর একটা হলো মতি মসজিদ। দিল্লির যে মতি মসজিদ এর নির্মাণ কে করেছিলেন? তো মাথায় রাখবে, আগ্রা ফোর্টের নির্মাণ করেছিলেন এ থেকে আকবর। এইভাবেও মাথায় রাখতে পারো, এ থেকে আকবর নির্মাণ করেছিলেন আগ্রা ফোর্ট। আর মতি মসজিদ নির্মাণ করেছিলেন কে? মতি মসজিদে নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেব। চলে আসো পরের কোশ্চেনে। মতি মসজিদ এটা অবভিয়াসলি দিল্লির মতি মসজিদ। দিল্লির মতি মসজিদ নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেব। পরের কোশ্চেনে আসো, কোন রাজ্য চিফ মিনিস্টার সুখাসারায় সহায়তা কোষ লঞ্চ করলো? কোন রাজ্যের চিফ মিনিস্টার, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখসারায় সহায়তা কোষ এটা এই প্রজেক্টটা লঞ্চ করেছে? তো এই প্রজেক্টটা লঞ্চ করেছে কি? হিমাচল প্রদেশের চিফ মিনিস্টার। হিমাচল প্রদেশের চিফ মিনিস্টারের নাম কি? তার নাম হলো সুখবিন্দর সিং সুকু। তো সুখবিন্দর সিং সুকু ইনি কিন্তু এই সুখসরায় সহায়তা কোষ এটা লঞ্চ করেছে। তো এই প্রকল্পে কি বলা হয়েছে? এই প্রকল্পে দ্বারা রাজ্যের যে সমস্ত অসহায় শিশু এবং মহিলারা আছে তাদের উচ্চশিক্ষা বা অন্যান্য সহায়তা প্রদান করা হবে এই এই যে স্কিম, এই স্কিমের মাধ্যমে। তাহলে হিমাচল প্রদেশের প্রসঙ্গ যেহেতু আসলো, হিমাচল প্রদেশের ক্যাপিটাল কি? হিমাচল প্রদেশের ক্যাপিটাল দুটো মাথায় রাখবে, কারণ সামারে একরকম ক্যাপিটাল হয় এবং উইন্টার টাইমে আরেকটা ক্যাপিটাল হয়। তো মনে রাখার একটা সহজ পদ্ধতি বলে দিয়েছিলাম কি? সামারের টাইমে সামার, সামার আর কি বললাম? উইন্টার। তো সামার অর্থাৎ গরমকালে এস দিয়ে শুরু হচ্ছে, তাহলে এস ফর কি? এস ফর সিমলা। এস ফর কি বললাম? এস ফর সিমলা। অর্থাৎ গরমকালে ক্যাপিটাল হলো হিমাচল প্রদেশের সিমলা। আর উইন্টারে কি হবে? উইন্টারে তাহলে পরবর্তী যেটা পড়ে থাকছে সেটা কি? সেটা হলো ধর্মশালা। ধর্মশালা এটা হলো উইন্টার টাইমের হিমাচল প্রদেশের ক্যাপিটাল। হিমাচল প্রদেশের চিফ মিনিস্টার, বর্তমান চিফ মিনিস্টার এক্ষুনি বলে দিলাম, এনার নাম কি? এনার নাম হলো সুখবিন্দর সিং সুকু। সুখবিন্দর সিং সুকু। আর হিমাচল প্রদেশের বর্তমান যিনি গভর্নর পদে আছেন তার নাম হলো শিব প্রতাপ শুক্লা। শিব প্রতাপ শুক্লা। আচ্ছা, একটা কথা বলে রাখি,
এক্সামের ঠিক ১ সপ্তাহ বা ১০ দিন আগে এই যে চিফ মিনিস্টার বা গভর্নরগুলো তোমাদের নোট ডাউন করানো হচ্ছে, এগুলো একবার গুগল থেকে আপডেটটা দেখে নেবে। যদি চেঞ্জ হয়ে যায়, তোমরা যদি রেগুলার বেসিসে এই চ্যানেল থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা ফলো করে থাকো, সেখানে তো অবশ্যই করিয়ে দেবো যদি চেঞ্জ হয়। আর যদি না ফলো করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা গুগল থেকে একটুখানি আপডেট করে নেবে। যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা কিন্তু একটু চেঞ্জ করে নেবে। এছাড়া এখানে হিমাচল প্রদেশের প্রসঙ্গ যেহেতু আসলো, এখান থেকে আরেকটা ফ্যাক্ট তোমাদের রিলেট করিয়ে দিই। হিমাচল প্রদেশে আলুর গবেষণা কেন্দ্র অর্থাৎ পটেটো রিসার্চ সেন্টার, পটেটো রিসার্চ সেন্টার এটা কোথায় অবস্থিত? আলুর গবেষণাগার কেন্দ্র। এটা হিমাচল প্রদেশে অবস্থিত। হিমাচল প্রদেশের কোথায় অবস্থিত এক্স্যাক্ট জায়গা মাথায় রাখবে, হিমাচল প্রদেশের সিমলাতে অবস্থিত। পরের কোশ্চেনে আসো। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা যারা রেগুলার বেসিসে ক্লাস করো তারা জানো, কিন্তু আমাদের এই ক্লাসে প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন স্টুডেন্ট অ্যাড হয়। তাদের ক্ষেত্রে এই ঘোষণাটা, এই চ্যানেলে স্টেটের এক্সাম এবং সেন্ট্রালের এক্সাম প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের সিলেবাস ওয়াইজ ক্লাসগুলো করানো হয়। যার মধ্যে দেখতেই পাচ্ছ এখানে কয়েকটা এক্সামের নাম তোমাদের লেখা আছে, যার মধ্যে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করে, ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ। তো এই তিনটে এক্সামের উপর বেস করে আমাদের ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ মূলত আমাদের স্টেটের পুলিশের এক্সামের জন্য, যেখানে তোমাদের জেল পুলিশ, কেপিএসআই সার্জেন্ট, ডাব্লিউবিপি কনস্টেবল এসআই, ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের মেন্স, এই সমস্ত এক্সামের উপর বেস করে সেকেন্ড ব্যাচটা ওপেন করা হয়েছে। এবং থার্ড ব্যাচটা মূলত এসএসসি জিডি কনস্টেবল, সিজিএল, সিএসএসএল, এমটিএস, সিপিও, দিল্লি পুলিশের এসআই অ্যান্ড কনস্টেবল, এগুলোর উপরে বেস করে থার্ড ব্যাচ ক্রিয়েট করা হয়েছে। তো এই তিনটে ব্যাচেই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় সেই ক্লাসগুলো রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে তোমরা ক্লাসগুলো 2 থেকে 3 বার তোমরা রিপিট অবস্থায় দেখতে পারবে। তো মাথায় রাখবে এই সমস্ত যে এক্সাম ওরিয়েন্টেড ক্লাসগুলো চলছে, এই এক্সাম ওরিয়েন্টেড ক্লাসগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ব্যাচ ক্রিয়েট করা আছে। এই ব্যাচে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তাহলে নিচে দেখো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে 9933434203, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো হোয়াটসঅ্যাপে, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। এবং একটা জিনিস মাথায় রাখবে, এই চ্যানেলে বা আমাদের ক্লাসগুলো করার জন্য কিন্তু কোনো রকম ফিস লাগে না, অ্যাডমিশন ফিস কিন্তু লাগে না, সম্পূর্ণ ফ্রিতে অ্যাডমিশন হবে, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমাদের সিলেবাস ওয়াইজ ক্লাসগুলো চলবে। এছাড়া এখানে আরও আর একটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা করছো, চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই জিকে জিএসটা পুরোপুরি কভার করা হবে। যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত আছে তারা প্রত্যেকেই জানো জিকে জিএসের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি আছে, তোমাদের সায়েন্সের 3টে সাবজেক্ট এবং স্ট্যাটিক জিকে জিএস। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবং ইংলিশ, এই ক্লাসগুলো প্রত্যেকটা যে সাবজেক্টের নাম আমি বললাম, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদাভাবে ক্লাস কিন্তু এই চ্যানেলে চলছে। এছাড়া ম্যাথের ক্লাস করার জন্য আমাদেরই আরেকটা চ্যানেল, নতুন চ্যানেল ওপেন করা হয়েছে। চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে অলরেডি ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে, তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করো এবং রেগুলার বেসিসে এই চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। এবং তোমরা যদি কোনো ব্যাচে অ্যাড হতে চাও, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো। চলে আসো পরবর্তী কোশ্চেন। রাংপুর বিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো রাংপুর বিদ্রোহের একজন নেতা হলেন কে? নুরুল উদ্দিন হলেন রাংপুর বিদ্রোহের একজন নেতা। আচ্ছা, রাংপুর বিদ্রোহটা কি? আমি তো নেতার নাম বলে চলে যেতে পারতাম। তো রাংপুর বিদ্রোহটা কি, এটা যদি একটুখানি কনসেপ্ট জানা থাকে তাহলে কিন্তু জিনিসটা মনে রাখতে অনেকটা সুবিধা হয়। তো রাংপুর বিদ্রোহ কবে শুরু হয়? কোশ্চেন দিতে পারে। রাংপুর বিদ্রোহ শুরু হয় 1783 সালে। আমি ডেটটা বলে দিচ্ছি, ডেট না মনে রাখলেও হবে। 18 জানুয়ারি, 18 জানুয়ারি 1783 সালে রাংপুর বিদ্রোহ শুরু হয়। রাংপুর একটা জায়গার নাম। রাংপুর এই পরগনা জুড়ে ইজারাদার দেবী সিংয়ের বিরুদ্ধে
কৃষকরা, এই রাংপুরের কৃষকরা একটা বিদ্রোহ ঘোষণা করেছিল এবং সেই কৃষকদের মধ্যে একজন নেতা ছিলেন নুরুল উদ্দিন। তিনি কিন্তু এই ইজারাদার দেবী সিংয়ের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তাই এই জায়গার নাম অনুসারে এই বিদ্রোহের নাম হয় কি, রাংপুর বিদ্রোহ। এই বিদ্রোহটা ছিল মূলত কোম্পানির তাবেদার ইজারাদাররা তারা কর সংগ্রহ করতো, সেই কর সংগ্রহের বিরুদ্ধে এই রাংপুর বিদ্রোহটা কিন্তু করেছিলেন নুরুল উদ্দিন। এখানে অপশানে আছে দেখো তিতুমির এবং সিধু, তো এরাও কিন্তু অন্যান্য আন্দোলনের সাথে যুক্ত। তো তিতুমির কোন আন্দোলনের সাথে যুক্ত, বহুবার এক্সামের কোশ্চেন দিয়েছে, তোমরা যদি পিএসসির এক্সামে প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখো দেখবে বহুবার কোশ্চেন কিন্তু তোমাদের দিয়েছে। তো তিতুমির তিনি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, তিনি ছিলেন ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত কে ছিলেন, ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিতুমির। আর সিধুর সাথে আরেকজন ছিলেন, তার নাম কি, কানু। তো সিধু এবং কানু কোন বিদ্রোহের সাথে যুক্ত, সিধু এবং কানু সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন। চলে আসো পরের কোশ্চেনে। বিশ্বের প্রথম 200 মিটার দীর্ঘ, কত মিটার, 200 মিটার দীর্ঘ বাঁশের ক্রাশ ব্যারিয়ার, যার নাম কি রাখা হয়েছে, বাহুবলী, কোন রাজ্যে স্থাপন করা হয়েছে? তো এটা স্থাপন করা হয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের কোথায়, এক্সাক্ট জায়গা মাথায় রাখবে, মহারাষ্ট্রের বিদর্ভে এই বাহুবলী নামক 200 মিটার দীর্ঘ বাঁশের ক্যারিয়ার এটা স্থাপন করা হয়েছে এবং এটা ভানি টু ওয়ারোরা, ভানি টু ওয়ারোরা এই হাইওয়ের ওপরে বিশ্বের প্রথম 200 মিটার লম্বা দীর্ঘ বাঁশের ব্যারিয়ার নির্মাণ করা হয়েছে, যার নাম হলো বাহুবলী। পরের কোশ্চেনে আসো। বর্তমানে সম্পত্তির অধিকারকে, রাইট টু প্রপার্টি, ভারতের সংবিধানের কোন অংশে যুক্ত করা হয়েছে? অর্থাৎ বর্তমান যে সম্পত্তির অধিকার সেটাকে মৌলিক অধিকার থেকে তুলে নিয়ে, অর্থাৎ রাইট টু প্রপার্টি থেকে তুলে নিয়ে কোন পার্টে যুক্ত করা হয়েছে? তো এটা যুক্ত করা হয়েছে পার্ট নাম্বার 12-এ কিন্তু এটাকে যুক্ত করা হয়েছে। আগে এই সম্পত্তির যে অধিকারটা, রাইট টু প্রপার্টি, এটা কোথায় ছিল? এটা ছিল আর্টিকেল নাম্বার 19-এর মধ্যে, অর্থাৎ এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল। কি ছিল? ফান্ডামেন্টাল রাইট। বাংলাতে কি বলা হয়? বাংলাতে বলা হয় মৌলিক অধিকার। আচ্ছা, মৌলিক অধিকার কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে? মৌলিক অধিকার আর্টিকেল নাম্বার 12 থেকে আর্টিকেল নাম্বার 35 হলো মৌলিক অধিকার। মৌলিক অধিকার কোন পার্টে আলোচনা করা আছে? তো আলোচনা করা আছে পার্ট নাম্বার 3-তে। অর্থাৎ আগে এই সম্পত্তির অধিকারটা কত নাম্বার পার্টে ছিল? আগে ছিল পার্ট নাম্বার 3-তে, এখন নিয়ে যাওয়া হয়েছে পার্ট নাম্বার 12-এ। তো এই ফান্ডামেন্টাল রাইট থেকে মৌলিক এই সম্পত্তির অধিকারকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? নিয়ে যাওয়া হয়েছে আর্টিকেল নাম্বার 300-এর এ নাম্বার ধারাতে। এবং আর্টিকেল নাম্বার 300-এর এ এটা কি? এটা হলো একটা লিগাল রাইট, অর্থাৎ বাংলাতে বলা হয় কানুনি অধিকার। তাহলে এখন সম্পত্তির অধিকার কিন্তু ফান্ডামেন্টাল, অর্থাৎ আমাদের মৌলিক অধিকারের মধ্যে আসে না, সেটা আসে কোথায়? কানুনি অধিকার। এবং এটা কত নাম্বার পার্টে? পার্ট নাম্বার 12-এ এর ব্যাপারে আলোচনা করা আছে। চলে আসো পরের কোশ্চেনে। ভারতের জাতীয় উন্নয়ন পর্ষদ অর্থাৎ এনডিসির ফুল ফর্ম হলো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, কবে গঠিত হয়েছিল? এনডিসির ফুল ফর্ম কি বললাম? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তো এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠিত হয়েছিল? তো এক্সাক্ট ডেট মাথায় রাখতে হবে। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয়েছিল 6 আগস্ট 1952 সালে। কেন এটা 6 আগস্ট 1952 সালে গঠন করা হয়েছিল? এর কারণ হলো এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এটা রাজ্য সরকারগুলির সাথে, তখন ছিল পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন, সেই প্ল্যানিং কমিশনের সাথে
আর রাজ্য সরকারগুলোর মধ্যে সমন্বয় সাধন করত এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। প্ল্যানিং কমিশনের প্রসঙ্গ যেহেতু আসলো, আচ্ছা প্ল্যানিং কমিশনের প্রসঙ্গ পরে আলোচনা করব। চলে আসো পরের কোশ্চেনে। পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত আইন কবে পাস হয়? তো পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত আইন এটা পাস হয় 1956 সালে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গের এখানে প্রথমের জন্য যে ফ্যাক্ট আসলো, তো পশ্চিমবঙ্গের রিলেটেড প্রথম ফ্যাক্ট একটুখানি আলোচনা করে দিই। পশ্চিমবঙ্গের ফার্স্ট চিফ মিনিস্টার, ফার্স্ট সিএম অফ ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গের প্রথম চিফ মিনিস্টার কে ছিলেন? তার নাম কিন্তু মাথায় রাখবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বিধানচন্দ্র রায় মেরে চলে আসে। তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে প্রফুল্ল প্রফুল্ল চন্দ্র সেন। এখান থেকে আরেকটা কথা বলে রাখি, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট শুধুমাত্র প্রফুল্ল চন্দ্র এইটুকু পার্ট মাথায় রাখে এবং এক্সামিনার এই জন্যই কিন্তু অপশানে দেবে, ফার্স্ট অপশানে থাকবে বিধানচন্দ্র রায়, সেকেন্ড অপশানে দেবে প্রফুল্ল চন্দ্র সেন এবং থার্ড অপশানে দেবে প্রফুল্ল চন্দ্র ঘোষ। তাই পুরো নামটা মাথায় রাখবে। তিনজনই কিন্তু পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার হয়েছিলেন। ফার্স্ট চিফ মিনিস্টার হয়েছিলেন প্রফুল্ল চন্দ্র সেন, সেকেন্ড চিফ মিনিস্টার হয়েছিলেন কে? সেকেন্ড চিফ মিনিস্টার হয়েছিলেন বিধানচন্দ্র রয় এবং থার্ড চিফ মিনিস্টার, পশ্চিমবঙ্গের থার্ড চিফ মিনিস্টার হয়েছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ। তাই এক্সামিনার কিন্তু তিনটে অপশানই তোমাদের এক্সামে দেবে এবং জানতে চাইবে ফার্স্ট চিফ মিনিস্টার কে। তাই অবশ্যই টাইটেলটার দিকে একটু মাথায় রাখবে। প্রফুল্ল চন্দ্র সেন ছিলেন ফার্স্ট চিফ মিনিস্টার, ঘোষ ছিলেন কিন্তু তৃতীয় নাম্বার চিফ মিনিস্টার। তো এখানে চিফ মিনিস্টার প্রসঙ্গ যেহেতু আসলো, এখান থেকে যদি কোশ্চেন দেয় পশ্চিমবঙ্গের ফার্স্ট ফিমেল চিফ মিনিস্টার, প্রথম মহিলা চিফ মিনিস্টারকে? তো বর্তমানে যিনি চিফ মিনিস্টার আছেন মমতা ব্যানার্জি, ইনি হলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা চিফ মিনিস্টার। আচ্ছা এখানে বিসি রায় অর্থাৎ বিধানচন্দ্র রায়ের প্রসঙ্গ যেহেতু আসলো, বিধানচন্দ্র রায়ের নাম অনুসারে ন্যাশনাল ডক্টরস ডে অর্থাৎ রাষ্ট্রীয় ডাক্তার দিবস, ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হয়। কবে পালন করা হয়? 1 জুলাইতে ন্যাশনাল ডক্টর ডে পালন করা হয়। চলে আসো পরের কোশ্চেনে। সম্প্রতি অবসর ঘোষণাকারী সানিয়া মির্জা, ইনি কোন খেলার সাথে যুক্ত? আশা করি প্রত্যেকেই জানো, ইনি হলেন টেনিস খেলার সাথে যুক্ত। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। একটি বিকারে জলে একটি বরফের ঘনক ভাসছে, বরফ গলে গেলে জলতল উঠবে নামবে একই থাকবে, না প্রথমে উঠবে পরে নামবে? তো বিকারে জলে একটা বরফের ঘনক ভাসছে, বরফ যদি গলে যায় জলতল কিন্তু একই থাকবে, সেম থাকবে। অপশান সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। হিন্দু বিধি সম্বলিত মিতক্করা গ্রন্থের লেখক কে? মিতক্করা গ্রন্থটা কে লিখেছেন বিজ্ঞানেশ্বর। অপশন ডি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। ক্লডিয়াস চরিত্রটি কোন গ্রন্থের? দি টেম্পেস্ট, রোমিও অ্যান্ড জুলিয়েট, হ্যামলেট না ওথেলো? তো ক্লডিয়াস যে চরিত্র, এই চরিত্রটা হ্যামলেটে আছে, হ্যামলেট গ্রন্থে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে আসো। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা? কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিল, সান্দাকফু না টাংলু? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সেটা হলো কি? সেটা হলো সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। সান্দাকফুর হাইট কত এক্সামে দিয়েছে? হাইট হলো 36, এইভাবে মাথায় রাখবে। 3636 এইভাবে মুখস্থ করতে যাবে না, মনে থাকবে না, মাথায় রাখবে 36 মিটার হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুর হাইট। এই সান্দাকফু কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? তো এটা সিঙ্গলীলা পর্বত শ্রেণীর অন্তর্গত। তো কোশ্চেন দিয়েছে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? তো মাথায় রাখবে সিঙ্গলীলা পর্বত শ্রেণীর অন্তর্গত। কাঞ্চনজঙ্ঘা থেকে রিলেট করো। কাঞ্চনজঙ্ঘা হলো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা যদি কোশ্চেন দেয় তখন অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা। কারণ কাঞ্চনজঙ্ঘার হাইট কত? কাঞ্চনজঙ্ঘার হাইট হলো 8586 মিটার।
8,586 মিটার হলো কাঞ্চনজঙ্ঘার হাইট। যদি কোশ্চেন দিত যে অখণ্ড ভারতের, অখণ্ড ভারত বলতে কি, অখণ্ড ভারত বলতে যখন পাকিস্তান, আফগানিস্তান বা এদিকে মায়ানমার, বাংলাদেশ এগুলো যখন ভারত থেকে ডিভাইড হয়নি, একসাথে যখন ছিল, তো সেই কোশ্চেন যদি দেয়, কোশ্চেনটা ওয়ার্ডটা ফলো করবে। যদি কোশ্চেন দেয় অখণ্ড, অখণ্ড ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, তখন অ্যান্সার হবে K2 হবে অখণ্ড ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কিন্তু এখন বর্তমানে এই K2 কোথায় অবস্থিত? K2 কিন্তু অবস্থিত যে লাদাখ, এখন লাদাখ রিজিয়ানে, আগে জম্মু কাশ্মীরের মধ্যে আসতো, তো লাদাখ রিজিয়ানের মধ্যে অবস্থিত K2 কারাকোরাম রেঞ্জে অবস্থিত। এবং এই K2টা এখন বর্তমানে পাক অকুপাইড কাশ্মীর মানে পিওকে এর মধ্যে অবস্থিত। তো সেই কারণে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে এখন K2কে ধরা হয় না। যেদিন আমরা সেই পিওকে আবার দখল করে নেব, সেদিন থেকে আবার বলবো যে K2 হলো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি, কোশ্চেন দিলে অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা। আর যদি কোশ্চেন দেয় অখণ্ড ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, তখন অ্যান্সার হবে K2। তো সর্বোচ্চ শৃঙ্গের প্রসঙ্গ যেহেতু আসলো, তো এখান থেকে রিলেট করো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। আশা করি প্রত্যেকেই জানো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। এবং এই কোশ্চেন তোমাদের এক্সামে দেবে না। এক্সামে কি দেবে? এক্সামে দেবে মাউন্ট এভারেস্টের হাইট কত। মাউন্ট এভারেস্টের হাইট প্রত্যেকেই জানে 8,848 মিটার, কিন্তু এই হাইটটা কিছু বেড়েছে। এটা কিন্তু 2022 সালের রিপোর্ট অনুযায়ী কিছুটা হাইট মাউন্ট এভারেস্টে বাড়ানো হয়েছে। তাই পয়েন্ট দিয়ে এক্স্যাক্ট ভ্যালু জানতে চাইবে। এক্স্যাক্ট ভ্যালু হলো 8,848.86 মিটার হলো মাউন্ট এভারেস্টের হাইট। মাউন্ট এভারেস্টের প্রসঙ্গ যেহেতু আসলো, মাউন্ট এভারেস্টকে নেপালে কি নামে ডাকা হয়? মাউন্ট এভারেস্টকে নেপালে সাগর মাথা কি বলে ডাকা হয়? সাগর মাথা নামে ডাকা হয় বা সাগর মাথা বলা হয়। কোথায় বলা হয়? এটা বলা হয় নেপালে। এবং মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে। এখান থেকে মাউন্ট এভারেস্টের থেকে যেহেতু প্রসঙ্গ চলে এসেছে, মাউন্ট এভারেস্ট থেকে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করিয়ে দেবো। সর্বপ্রথম ফার্স্ট মাউন্ট এভারেস্টে চড়েছেন কে? ফার্স্ট ক্লাইম্বার অফ এভারেস্ট। তো মাউন্ট এভারেস্টে সর্বপ্রথম চড়েছেন দুজন ব্যক্তি। কে সেই দুজন ব্যক্তি? একজন হলেন এডমান্ড হিলারি, একজন কি বললাম? এডমান্ড হিলারি। আরেকজন হলেন তেনজিং নোরগে। একজন হলেন এডমান্ড হিলারি, আরেকজন হলেন তেনজিং নোরগে। এরা কিন্তু সর্বপ্রথম মাউন্ট এভারেস্টে চড়েছিলেন। এবার যদি কোশ্চেন দেয় ফার্স্ট ফিমেল হিসাবে, প্রথম মহিলা, ফার্স্ট ফিমেল হিসাবে কে মাউন্ট এভারেস্টে চড়েছিলেন? তো তার নাম হলো জুনকো তাবেই। তো এখান থেকে মাথায় রাখতে পারবে জুনকো তাবেই কোন দেশের? জে ফর জাপান। তো তিনি হলেন জাপানের মহিলা এবং ফার্স্ট ফিমেল হিসাবে তিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন। এবার যদি কোশ্চেন দেয় প্রথম কোন ভারতীয় মহিলা, ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল হু ক্লাইম মাউন্ট এভারেস্ট, তো তার নাম কি? তার নাম হলো বাইচেন্দ্রী পাল। এখান থেকে যদি কোশ্চেন দেয় বিশ্বের প্রথম, এটা ইন্ডিয়ান নয়, বিশ্বের প্রথম, এবং অবভিয়াসলি তিনি ইন্ডিয়ান, বিশ্বের প্রথম বিকলাঙ্গ হিসাবে মাউন্ট এভারেস্টে কে চড়েছেন? তার নাম হলো অনুরিমা সিনহা। এনার কিন্তু একটা পা নেই, উইদাউট একটা পা নিয়ে মানে আর্টিফিশিয়াল ভাবে পা লাগিয়ে
তিনি কিন্তু সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট চড়েছিলেন এবং ইনি হলেন একজন ইন্ডিয়ান এবং অর্থাৎ ভারতীয়। তো বিশ্বের প্রথম বিকলাঙ্গ হিসাবে মাউন্ট এভারেস্ট শীর্ষ জয় করেছেন কে? তার নাম হলো অনু রিমা সিনহা। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে, মাউন্ট এভারেস্টের সব থেকে বেশি বার চড়েছে, 28 বার চড়েছে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, অর্থাৎ আজকের দিন অনুযায়ী। তার নাম কি? তার নাম হলো কামি রীতা শেরপা। কামি রীতা শেরপা এবং ইনি হলেন নেপালের বাসিন্দা। তো এই যে ফ্যাক্টগুলো এখানে তোমাদের নোট ডাউন করানো হলো, প্রত্যেকটা ফ্যাক্ট থেকে কোশ্চেন আসতে পারে। তো দেখতেই পাচ্ছ যে তোমাদের শুধুমাত্র জিকে জিএসে 25টা যে কোশ্চেন থাকছে, তোমরা ভাবছো যে একটা ক্লাসে মাত্র 25টা কোশ্চেন হচ্ছে, তা নয়। এখানে যে ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্ট থেকেই কিন্তু কোশ্চেন আসছে, অর্থাৎ ধরতে পারো তোমরা মিনিমাম ধরতে পারো যে 25 × 4 100টা করে কোশ্চেন এক একটা ক্লাসে কিন্তু তোমাদের কভার করানো হচ্ছে। তো যাই হোক, প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে। যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো, আগে কিন্তু জিকে জিএস এর উপরে একটা সেট ক্লাস হয়ে গেছে। তার আগে 2019-এর কিন্তু যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়েছিল ফুড এসের, সেই কোশ্চেনগুলো ডিসকাস করা হয়েছে। তো সেই ক্লাসগুলো দেখতে বলছি এই কারণে, তাহলে তোমাদের একটা আইডিয়া চলে আসবে। কারণ এর আগে 2019 সালেই এক্সাম হয়েছিল, তার পরে আর কোনো ফুড এসের এক্সাম হয়নি। তো সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে এই আইডিয়াটা চলে আসবে যে কেমন ধরনের কোশ্চেন তোমাদের এক্সামে আসে আর কোন লেভেলের তোমাদের প্রিপারেশন নিতে হবে। তো যাই হোক, চলে আসো পরের কোশ্চেনে। যে কোনো অর্থ বিল লোকসভার সম্মতি পেলে রাজ্যসভার পাঠানোর কতদিনের মধ্যে তা লোকসভায় ফেরত পাঠাতে হয়? তো লোকসভায় ফেরত পাঠাতে হয় 14 দিনের মধ্যে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ডায়েরি 1 এই শিরোনামে বইটা লিখেছেন? তো মুখ্যমন্ত্রী ডায়েরি 1 এই শিরোনামে বইটা লিখেছেন কে? লিখেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তাহলে আসামের চিফ মিনিস্টার, তার নাম কি? তার নাম হলো হেমন্ত বিশ্ব শর্মা। আসামের যিনি গভর্নর পদে আছেন এখন বর্তমানে, তার নাম কি? গুলাব চাঁদ কাটারিয়া। আসামের বর্তমান ক্যাপিটাল বা আসামের ক্যাপিটাল কি? আসামের ক্যাপিটাল হলো দিসপুর। আসামের ক্যাপিটাল কি? আসামের ক্যাপিটাল হলো দিসপুর। আসামের প্রসঙ্গ যেহেতু আসছে, এখানে আসামের ওপরে কিছু ফ্যাক্ট তোমাদের এখানে ডিসকাস করিয়ে দেবো। আসামের উৎসব, আসামের ফেস্টিভ্যাল কি কি? আসামের ফেমাস ফেস্টিভ্যাল হলো বিহু। এছাড়া আসামের আরেকটা হয় মেলা, কামরূপ কামাখ্যা মেলা। কামরূপ কামাখ্যার মন্দিরে কামরূপ কামাখ্যা মেলা। তো কোশ্চেন দিয়েছিল যে কামরূপ কামাখ্যা মেলা কোন স্টেটের সাথে, কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো সেটা আসামের সাথে সম্পর্কিত। আসামের ফেমাস দুটো ন্যাশনাল পার্ক, একটা হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? এটা বিখ্যাত এক শৃঙ্গ গন্ডারের জন্য এটা বিখ্যাত। এছাড়া আসামের আরেকটা ন্যাশনাল পার্ক, সেটা হলো কি? সেটা হলো মানাস ন্যাশনাল পার্ক। দুটোই কিন্তু আসামে অবস্থিত। আসামের এখান থেকে আরেকটা ফ্যাক্ট তোমাদের রিলেট করায়, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, মাজুলি দ্বীপ। তো মাজুলি দ্বীপ থেকে কি কোশ্চেন দেবে? মাজুলি দ্বীপ থেকে তোমাদের কোশ্চেন দেবে যে পৃথিবীর বা বিশ্বের সব থেকে বড় নদী দ্বীপ কোনটি? তো বিশ্বের সব থেকে বড় নদী দ্বীপ হলো মাজুলি দ্বীপ। মাজুলি দ্বীপ কোন নদীর ওপরে অবস্থিত? তো এটা অবস্থিত ব্রহ্মপুত্র নদের ওপরে অবস্থিত। এক্স্যাক্ট কোন জায়গা থেকে কোন জায়গায় অবস্থিত এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, কারণ ডাব্লিউবিসিএস এর এক্সাম, এই 2023-এ যে ডাব্লিউবিসিএস এর এক্সাম হলো, সেটা যদি ফলো করে থাকো, সেখানে দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন, যেমন চা গবেষণাগার কেন্দ্র সবাই জানে আসামে অবস্থিত, কিন্তু কোন জায়গায় কোন স্টেটে অবস্থিত সেইটা কিন্তু জানতে চেয়েছিল। সুতরাং এক্স্যাক্ট জায়গাটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো মাজুলি দ্বীপ এটা অবস্থিত আসামের ডিব্রুগড় থেকে
ডিব্রুগড় থেকে লখিমপুরের মধ্যে এই বিশ্বের সবথেকে বড় নদী দ্বীপ যেটা ব্রহ্মপুত্রের নদের উপরে অবস্থিত, সেটা কিন্তু অবস্থিত ডিব্রুগড় থেকে লখিমপুরের মধ্যে। তো ডিব্রুগড়ের প্রসঙ্গ যেহেতু আসলো, ডিব্রুগড় আরেকটা তোমাদের কারেন্ট ফ্যাক্টের সাথে এখান থেকে একটা কোশ্চেন তোমাদের করিয়েছিলাম। ডিব্রুগড় টু আসামের ডিব্রুগড় টু বানারস, বানারস বা বারাণসী, 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 আসামের ডিব্রুগড় থেকে বারাণসীর মধ্যে, উত্তরপ্রদেশের বারাণসী কোথায়? উত্তরপ্রদেশ। এর মধ্যে ভারতের সব থেকে লংগেস্ট ক্রুজ সার্ভিস, কি সার্ভিস? ক্রুজ সার্ভিস। এগুলো অলরেডি কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে করানো হয়েছে, তাই প্রত্যেককে বলছি সকাল 8:30, কখন? ঠিক 8:30 প্রত্যেক দিন সকালে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছে। এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নয়, সেগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, মানে প্রিভিয়াস 6 মান্থের, যেখান থেকে তোমাদের কোশ্চেন দেবে অ্যাকচুয়ালি, তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কিন্তু রেগুলার বেসিসে চলছে, সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবে। তো ডিব্রুগড় থেকে বারাণসীর মধ্যে যে ক্রুজ পরিষেবাটা চালু হয়েছে তার নামটা জানতে চাইবে, তার নাম হলো গঙ্গা বিলাস। তো এই ক্রুজ পরিষেবাটা বারাণসীর, উত্তরপ্রদেশের বারাণসী থেকে গঙ্গা নদীর ওপর দিয়ে এসে, বাংলাদেশের ওপর দিয়ে এসে তারপরে কিন্তু প্রবেশ করে আসামের ডিব্রুগড়ে, এবং এটা ভারতের সবথেকে লম্বা, সবথেকে লংগেস্ট ক্রুজ সার্ভিস। তার নাম কি? তার নাম হলো গঙ্গা বিলাস। যে কোশ্চেনটা তোমাদের ডাব্লিউবিসিএস এর এক্সামে দিয়েছিল, চা গবেষণাগার কেন্দ্র, চা গবেষণাগার, এটা কোথায়? এটা প্রত্যেকেই আমরা জানি, এটা প্রত্যেকেই আমরা জানি আসামে অবস্থিত। তো আসামের কোথায়? আসামের জোরহাটে, আসামের জোরহাটে চা গবেষণাগার কেন্দ্র অবস্থিত। এছাড়া এখানে আসামের প্রসঙ্গ যেহেতু এসে, আর একটা ফ্যাক্ট, কারেন্ট ফ্যাক্ট, সেটা এখান থেকে ডিসকাস করে দিই, তাহলে কমপ্লিট হয়ে যাবে। ভারতের সর্বপ্রথম ইন্ডিয়াস ইন্ডিয়াস ফার্স্ট, ভারতের প্রথম ইন্ডিয়াস ফার্স্ট ইন্টারন্যাশনাল মাল্টি মডেল লজিস্টিক পার্ক, ইন্টারন্যাশনাল মাল্টি মডেল লজিস্টিক পার্ক, শর্টে লিখলাম, ফুল ফর্মটা তোমরা খাতায় নোট ডাউন করবে। আরও একবার বলে দিচ্ছি, ভারতের প্রথম ইন্টারন্যাশনাল, ন্যাশনাল নয়, এই কোশ্চেনটা যে ফাঁসাবে সেটা হলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিয়ে। তো ন্যাশনাল হলে আলাদা হবে, ইন্টারন্যাশনাল হলে হবে আসাম। তো ইন্টারন্যাশনাল মাল্টি মডেল লজিস্টিক পার্ক, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত যোগীঘোপা। যোগীঘোপা কোথায়? যোগীঘোপা আসামের যোগীঘোপাতে ইন্টারন্যাশনাল মাল্টি মডেল, ভারতের প্রথম ইন্টারন্যাশনাল মাল্টি মডেল লজিস্টিক পার্ক তৈরি হতে চলেছে। তো চলে আসো পরের কোশ্চেনে। কোন গতির ক্ষেত্রে গতিশীল বস্তুটি নির্দিষ্ট সময় পর পর গতিপথের কোনো বিন্দুতে একই দিক থেকে অতিক্রম করবে? তো সেটা হবে কি? সেটা হবে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে। তো অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে প্রতি রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করবে যাতে ভাষাগত সংখ্যালঘু শ্রেণীর শিশুরা প্রাথমিকভাবে মাতৃভাষার শিক্ষা পেতে পারে? তো মাতৃভাষার শিক্ষা পেতে পারে, এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? বলা হয়েছে 350-এর এ নাম্বার ধারাতে বলা হয়েছে। তাহলে 350-এর এ নাম্বার ধারাতে কি বলা হয়েছে? বলা হয়েছে মাতৃভাষা অর্থাৎ মাদার ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। এখান থেকে আরও দুটো আর্টিকেল রিলেট করিয়ে দিচ্ছি। একটা হলো আর্টিকেল নাম্বার 343, দুটোই কিন্তু ল্যাঙ্গুয়েজের ওপরে। আর্টিকেল দুটো বলতে তিনটেই কিন্তু ল্যাঙ্গুয়েজের ওপরে। একটা হলো আর্টিকেল 343 350-এর, আর একটা হলো আর্টিকেল নাম্বার 351। আর্টিকেল 343-তে কি বলা হয়েছে? বলা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইউনিয়ন। কি বলা হয়েছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইউনিয়ন। আর আর্টিকেল 351 বলা হয়েছে হিন্দি ভাষার উন্নয়ন, হিন্দি ভাষার উন্নয়নের কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 351-তে। আর আর্টিকেল 350-এর এতে বলা হয়েছে মাতৃভাষার কথা।
চলে আসো পরের কোশ্চেন। সাম্প্রতি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা মহিনুদ্দিন ইয়াসিন কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? তো মহিনুদ্দিন ইয়াসিন ইনি ছিলেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। এনাকে গ্রেপ্তার কেন করা হয়েছে? ইনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং এর পাশাপাশি সরকারি তহবিল থেকে অর্থ পাচার করেছেন, তো সেই কারণে এনাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তাহলে এখান থেকে এখন কোশ্চেন দেবে যে মালয়েশিয়ার প্রেজেন্ট এখন বর্তমান যিনি প্রাইম মিনিস্টার আছেন তার নাম কি? তো মালয়েশিয়ার এখন বর্তমান যিনি প্রাইম মিনিস্টার আছেন তার নাম হলো আনোয়ার ইব্রাহিম। তার নাম হলো আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার ক্যাপিটাল কি? প্রত্যেকেই জানো, মালয়েশিয়ার ক্যাপিটাল হলো কুয়ালালামপুর। কুয়ালালামপুর। আর মালয়েশিয়ার কারেন্সি কি? কারেন্সিটাও মাথায় রাখতে হবে, কারেন্সি হলো রিঙ্গিট। এখানে যেহেতু মালয়েশিয়ার প্রসঙ্গ আসলো, তো এখান থেকে ভারত এবং মালয়েশিয়ার, ইন্ডিয়া অ্যান্ড মালয়েশিয়ার এক্সারসাইজ যেটা হয় এদের মধ্যে, সেটা রিলেট করে দিচ্ছি। ইন্ডিয়া মালয়েশিয়ার মধ্যে কোন এক্সারসাইজ হয় অলরেডি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে পড়ানো হয়ে গেছে। তো ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে হয় হারি মৌ শক্তি। হারি মৌ শক্তি এক্সারসাইজ, এটা কোন দুটো দেশের মধ্যে হয়? ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে। পরের কোশ্চেনে আসো। বর্তমান ভারতের সর্ববৃহৎ ব্যাংক কোনটা? এখন অ্যাট প্রেজেন্ট ভারতের সর্ববৃহৎ ব্যাংক কোনটা? তো সেটা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই হলো এখন বর্তমানে সর্ববৃহৎ ব্যাংক। এসবিআই ফুল ফর্ম হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এর উপর থেকে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করিয়ে দিই। তোমাদের প্রিভিয়াস ইয়ারের যদি পুলিশের এক্সাম দেখো, মানে ডাব্লিউপি কনস্টেবল কিংবা কেপি কনস্টেবল কোনো একটা এক্সাম যেটা লেটেস্ট হয়ে গেল গত বছর, মানে লাস্ট যে পুলিশের এক্সাম হলো সেই এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছিল যে এসবিআই এর পুরানো নাম কি ছিল, প্রিভিয়াস নেম কি ছিল। তো এসবিআই এর উৎপত্তি কিভাবে হচ্ছে সেটা দেখে নাও, সেটা পুরোটাই আমি এখানে ডিসকাস করে দিচ্ছি। তো ফার্স্টে ছিল তিনটে ব্যাংক। ব্যাংক অফ ছিল মাদ্রাস, ব্যাংক অফ বোম্বে, আর ছিল ব্যাংক অফ ক্যালকাটা। এই তিনটে ব্যাংক মার্জ হয় একসাথে। কবে মার্জ হয়? মার্জ হয় 1921 সালে। মার্জ হয়ে এই তিনটে ব্যাংকের একত্রিতভাবে নাম হয় কি? নাম হয় ইম্পেরিয়াল ব্যাংক। এই ইম্পেরিয়াল ব্যাংক তাহলে গঠন হয় কবে? 1921 সালে। এরপরে ইম্পেরিয়াল ব্যাংক 1955 সালে এসে এর রাষ্ট্রীয়করণ হয়। 1955 সালে কবে? 1 জুলাইতে। 1955 সালের 1 জুলাইতে ইম্পেরিয়াল ব্যাংকের কি হয়? ইম্পেরিয়াল ব্যাংকের রাষ্ট্রীয়করণ হয়। কি হয়? রাষ্ট্রীয়করণ অর্থাৎ ন্যাশনালাইজ হয়। রাষ্ট্রীয়করণ হওয়ার পর এর নতুন নাম হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ এসবিআই এর নাম হয়। তাহলে কোশ্চেন যদি দেয় যে এসবিআই এর এস্টাবলিশ কবে হয়, তখন অ্যান্সার কি করবে? এসবিআই এর এস্টাবলিশ হয় 1 জুলাই 1955 সালে। কোশ্চেন যদি দেয় ইম্পেরিয়াল ব্যাংকের এস্টাবলিশ কবে হয়, তখন অ্যান্সার হবে 1921 সালে। এসবিআই এর পুরানো নাম কি ছিল? এসবিআই এর পুরানো নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক। এবং এই এসবিআই এর এখন হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এসবিআই এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। আর এসবিআই এর বর্তমান যিনি চেয়ারম্যান পদে আছেন তার নাম কি? তার নাম হলো দীনেশ কুমার খাড়া, হলেন এসবিআই এর বর্তমান চেয়ারম্যান। এখানে পিএনবির কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করিয়ে দিই। পিএনবি হলো এমন একটা ব্যাংক, এটা কিন্তু সম্পূর্ণ ভারতীয়ভাবে তৈরি ব্যাংক। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক, সেটা কি? সেটা হলো পিএনবি, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলো এর ফুল ফর্ম। পিএনবি এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? পিএনবি এর হেডকোয়ার্টার অবস্থিত দিল্লিতে। পিএনবির বর্তমান যিনি এমডি অ্যান্ড সিও পদে আছেন, অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে আছেন, তো তার নাম হলো
অতুল কুমার গোয়েল। এই যে পিএনবি ব্যাংকের ইস্টাবলিশ কবে হয়? ইস্টাবলিশ হয় 1894 সালে। কে এর স্থাপন করেছিলেন লালা লাজপত রায় পিএনবি ব্যাংকের ইস্টাবলিশ করেছিলেন। এবং কোশ্চেন যেটা দিয়েছিল তোমাদের এক্সামে, এর মধ্যে কোনটা প্রথম তৈরি সম্পূর্ণ ভারতীয় ব্যাংক? তো সেটা হবে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। চলে আসো পরের কোশ্চেন। রাজ্যসভায় পাইবস এবং সিজদা এই প্রথাটা চালু করেছিলেন কে? তো পাইবস অ্যান্ড সিজদা এই প্রথাটা চালু করেছিলেন গিয়াস উদ্দিন বলবন। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আসো। সিটি ইন্ডেক্স 2023 অনুসারে 9 জন মহিলা বিলিয়নারের সাথে ভারতের স্থান কত? তো ভারতের স্থান এই সিটি ইন্ডেক্স 2023 অনুসারে ভারতের স্থান হলো থার্ড পজিশন। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। তো এই বিশ্বের বিলিয়নার যে সমস্ত মহিলারা আছেন, সেই বিলিয়নার মহিলাদের নিয়ে এই ইন্ডেক্সটা জারি করা হয়, যেখানে এই ভারত থার্ড হয়েছে। তো এখান থেকে কোশ্চেন দেবে যে ভারতের মধ্যে এই 9 জন যে মহিলা ভারতের মধ্যে বিলিয়নার হিসাবে তারা এই সিটি ইন্ডেক্সে জায়গা পেয়েছে, তো এর মধ্যে ভারতের মধ্যে প্রথম স্থানে কে আছে? তো ভারতের মধ্যে ফার্স্ট র্যাঙ্কে আছে, ফার্স্ট পজিশনে আছে। তার নাম কি? তার নাম হলো সাবিত্রী জিন্দাল গ্রুপের মালকিন সাবিত্রী জিন্দাল। তো এনার 16.96 বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে ইনি কিন্তু ভারতের মধ্যে প্রথমে আছেন। ভারতে এই 9 জনের মধ্যে তিনি কিন্তু প্রথমে আছেন। পরের কোশ্চেনে আসো। এরান শিলালিপি কার রচনা? ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার কিন্তু এক্সামে দিয়েছে। এরান শিলালিপি কে রচনা করেছেন? রচনা করেছেন বীর সেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী বীর সেন এটা কিন্তু রচনা করেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রসঙ্গ যেহেতু আসলো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় একজন চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন। চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন। তো তার নাম কি? তো চীনা পরিব্রাজকের নাম হলো ফা হিয়েন। কোশ্চেন দেবে ফা হিয়েন কোন বই লিখেছেন? তো ফা হিয়েনের লেখা বইয়ের নাম ফ থেকে ফো কিউ কি এই বইটা কে লিখেছেন ফা হিয়েন। চলে আসো পরের কোশ্চেন। মহিলাদের চাকরি প্রদানে শীর্ষ শহর কোনটা? জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে। এই মহিলাদের চাকরি প্রদানে শীর্ষ শহর হলো, অর্থাৎ টপ স্থানে আছে কে? টপ স্থানে আছে চেন্নাই। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই কিন্তু শীর্ষ স্থানে আছে। অপশন বি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো আজকের ক্লাসের শেষ কোশ্চেন, লাস্ট কোশ্চেন। ফোটন কণার উপস্থিতিতে জলের আয়নীকরণ প্রক্রিয়াকে কি বলা হয়? তো এটাও অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে। ফোটন কণার উপস্থিতিতে জলের আয়নীকরণ এই প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। তো আশা করি আজকের ক্লাসে যে টপিকগুলো তোমাদের পড়ানো হলো, প্রত্যেকটা টপিক তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবে যে কোন কোশ্চেনে ডাউট থাকছে, কোশ্চেনের দাগ নম্বর সহকারে জানাবে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি এর এক্সাম দিচ্ছে। শুধুমাত্র এটা নয় যে ফুড এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে বলে ফুড এসআইয়ের জন্য তোমরা ক্লাসটা দেখবে, এমনটা নয়। পিএসসি হোক বা তোমাদের পুলিশের এক্সাম হোক, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। তাই প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে। আগের ক্লাস না দেখে থাকলে সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। তো যাই হোক, ক্লাসটা আজকে এখানে শেষ করছি। আজকে ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।